জুলাই গণঅভ্যুত্থানে যে ইস্যুকে কেন্দ্র করে পদযাত্রা চলছে এনসিপি তার আপডেট একটু জানতে চাই। সহকর্মী রাশেদ আনিস আছেন সেই পদযাত্রার সঙ্গে। রাশেদ আনিস, একটু বলবেন এনসিপি যে পদযাত্রা সেটা এখন কোথায় আছে এবং নেতাকর্মীরা আসলে কি বলছেন এবং তাদের আর কি কি কর্মসূচি রয়েছে? রাকিব, এই পদযাত্রা এবং পদযাত্রা যে কর্মসূচি রয়েছে পদযাত্রা এবং পথসভার সেটি কিন্তু আজকে একটু হযবরল লেগে গেছে, সেটি বলাই যায়। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখন এনসিপি গাড়ি বহরের সাথেই যাচ্ছিলাম। গাইবান্ধা থেকে রংপুরের উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি এবং এনসিপির যেই আয়োজন ছিল সেটি কিন্তু আসলে 11টার দিকে গাইবান্ধার উদ্দেশ্যে গাইবান্ধায় পথসভা করার কথা ছিল এবং পদযাত্রা করার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু 4.5 ঘন্টা পর অর্থাৎ 3:30টার দিকে কিন্তু এই পদযাত্রা শুরু হয়। সকালবেলা তারা সকাল 9টার দিকে পীরগঞ্জে আবু সাইদের বাড়িতে কর্মসূচি রেখেছিলেন আবু সাইদের কবর জিয়ারতের, কিন্তু সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন সারা রাত ভ্রমণ শেষে জার্নি করে তারা কিন্তু উপস্থিত হয়েছেন 11:30টার দিকে। অর্থাৎ হযবরল যেই প্রথম দিনে যে কর্মসূচি হযবরল লাগার সূত্রপাত কিন্তু সেখান থেকেই, এবং সেখানে আবু সাইদের কবর জিয়ারত করার পর তারপর কিন্তু তারা পীরগঞ্জ থেকে গাইবান্ধার উদ্দেশ্যে যান এবং গাইবান্ধায় কিন্তু পায়ে হেঁটে তারা মানুষের সাথে জনসংযোগ করেন। মূলত আপনি জানেন যে রাকিব, তারা বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি করছেন এবং মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, তাদেরকে আশ্বস্ত করছেন এবং তাদেরকে বলছেন যে নতুন সংবিধানের প্রণয়নের গুরুত্বটা কী হতে পারে। এবং তারা কিন্তু তার পাশাপাশি কিন্তু তাদের কাছে বলছেন যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তাও কিন্তু মানুষের কাছে তুলে ধরছেন। এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে 3 তারিখ অর্থাৎ 3 আগস্ট ঢাকায় তারা ঢুকবেন, সাথে আরও সাধারণ মানুষরা থাকবেন এবং ঢাকায় ঢোকার পর কিন্তু তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। আমি এখন ঠিক রাকিব যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি আসলে গাইবান্ধা থেকে রংপুরের যাত্রাপথ। আমি যেমনটি বলছিলাম আপনাকে যে তারা গাইবান্ধায় কর্মসূচি করেছেন, পদযাত্রা করেছেন, তখন কিন্তু 4টার দিকে, 4টার পর কিন্তু তারা দুপুরের খাবার খেয়েছেন বিকেলের দিকে, এবং দুপুরের খাবার পর তারা কিন্তু গাড়ি বহন নিয়ে রওনা দিয়েছেন রংপুর সদরের উদ্দেশ্যে। রংপুর সদরের নানা জায়গায় তারা কর্মসূচি পালন করবেন, পথসভা করবেন এবং সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব আক্তার হোসেন ব্রিফিংও করার কথা রয়েছে। এরপর কিন্তু আরেকটি পরিকল্পনা রয়েছে পীরগাছা, সেখানে তাদের যাওয়ার কথা সন্ধ্যা 7টার দিকে, কিন্তু যতটুকু শোনা যাচ্ছে যে সন্ধ্যা 7টার দিকে তাদের যে কর্মসূচি রয়েছে এই সময় স্বল্পতার কারণে তারা কতটুকু করতে পারবেন সেটি নিয়ে কিন্তু তারাও সন্দিহান আছেন। আমি যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন তার সাথে কথা বলছিলাম, যিনি আসলে এই পুরো পরিকল্পনাটি সাজাচ্ছেন, তিনিও আসলে একটু চিন্তিত ছিলেন যে এই যে এত সময় পেরিয়ে গেছে তো তারা সময়ের সাথে সাথে পরিকল্পনা অনুযায়ী কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং, এবং আপনি তো আছেনই, আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট আমরা জানতে পারবো। সহকর্মী রাশেদ আনিস আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং এনসিপি যে পদযাত্রা সেই পদযাত্রার গাড়ি বহরের সঙ্গেই তিনি আছেন এবং তার কাছ থেকে আসলে আমরা আপডেট জানার চেষ্টা করছিলাম। খুলনায় গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে এনসিপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার দুপুরে নগরীর জিয়া হলের কাছে শিববাড়ি মোড় চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সাধারণ মানুষ এবং পথচারীরা গণস্বাক্ষর করেন। আয়োজকরা বলেন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করছেন। জানিয়েছেন জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের ছাত্র জনতার ঐক্যের ফসল ফ্যাসিস্টদের বিদায়, এখন তাদের গুলিতে শহীদ ও আহতদের বিচার সময়ের দাবি। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিপ্লবকে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদরের আমলি আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় সহিংসতার সময় গুলিতে দিনমজুর সজল নিহত হওয়ার ঘটনার দায়ের করা হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চায় অন্তর্বর্তী তদন্তকারী কর্মকর্তা সজীব দে। পরে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 21 জুন ঢাকার মণিপুরি পাড়ার একটি বাসা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মুন্সিগঞ্জ সদর থানায় দায়ের করা 3টি হত্যা মামলা এবং অন্তত 5টি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি তিনি। চাঁপাইনবাবগঞ্জে আমবাগান এবং ফ্রুট ব্যাগ প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সোকু। দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ফ্রুট ব্যাগ তৈরির কারখানা এবং সংরক্ষণাগার পরিদর্শন করেন। পরে একটি আমবাগান ঘুরে দেখেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। এ সময় ইন্দোনেশিয়াতে আম রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ী এবং আম চাষিদের সহায়তা করা হবে বলেও জানান আরিফ সোকু।
We are Indonesian community in Bangladesh. Enjoy your mango very much. And I heard that mango grows very much in Rajshahi. That's why we come here to Rajshahi to see ourselves. 2024-25 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 35,000 মেট্রিক টন বেশি ক্রুড অয়েল পরিশোধন করেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান স্টার্ন রিফাইনারি লিমিটেড। প্রতিষ্ঠার 57 বছরে প্রথমবারের মতন বাৎসরিক পরিশোধন সক্ষমতা অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। 15 লাখ মেট্রিক টনের স্থলে 15,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা এক বছরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড। দুপুরে ERL এর একটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ আসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল আহসান সহ অনেকে। আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু আমাদের যেটি লাগবে, জায়গা যে জেটির আওতায় যে কাজটা করছে গভীর সমুদ্র বন্দরে, সেই জেটির কাজ শুরু হলে পাশাপাশি আমরা ওখানে জায়গাও বরাদ্দ রেখেছি। কোম্পানি অত্যন্ত পুরাতন কোম্পানি, মেশিন জড়াতেন, সেই মেশিনে যেখানে আমরা হায়েস্ট তুলতে পেরেছি 57 বছরে 15 লক্ষ টন, সেখানে এই বছরে গতকালকে শেষ হয়েছে যে 15,30,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। ভাতের পাতে স্বস্তি ফেরাও, এই স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বাড়ার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে। সকাল 11টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, চালের ভরা মৌসুম চললেও দেশে চালের দাম বিগত সব সময়ের চেয়ে বেড়েছে, ফলে সাধারণ মানুষ খাদ্য সংকটে ভুগছে। গেল কয়েক মাসে দেশে আমন এবং বোরো উৎপাদন হলেও কৃষক এবং ধানের সঠিক দাম পাচ্ছেন না, বরং সিন্ডিকেট লাভবান হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এমন অবস্থায় কৃষি সংস্কার কমিশন গঠন সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ সহ অনেকে। বড় যখন উঠেছে, আমরা এখন বড় ওঠার পরে ধানের এই পরিমাণ চালের দাম থাকার কথা না। এই পরিমাণ চাল যখন দাম বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে কেউ একজন মাঝখানে বসে কোনো একটা দুর্ঘটনা ঘটাচ্ছে। অনেকগুলি কমিশন করেছে, কিন্তু কৃষি সংস্কার কোনো কমিশন করে নাই, করছে না। আমি এই মানববন্ধনের মাধ্যমে দাবি করছি যে অবিলম্বে একটি কৃষি সংস্কার কমিশন করা হোক। বাংলাদেশে অপ্রয়োজনীয় কিছু সংস্কার কমিশন করা হয়েছে, কিন্তু এই কৃষকদের দেখার আসলে কেউ নাই।